সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। নোয়াখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে এই সেশনে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি হিসাব বিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বিজনেস স্ট্যাটিস্টিক্স কোর্সের রিগ্রেশন অ্যানালিসিস অধ্যায় নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গে একটু বলে রাখা প্রয়োজন মনে করছি। আমাদের শ্রেণী কার্যক্রম যখন চলমান ছিল, আমরা আমাদের রুটিনের যতটুকু সম্পন্ন করতে পেরেছিলাম, ঠিক তারই ধারাবাহিকতায় পরবর্তী অধ্যায় থেকে আমরা এই অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু করেছি। এবং তোমরা যারা নিয়মিত ক্লাসে উপস্থিত ছিলে, তোমরা নিশ্চয়ই অবগত আছো, শেষ যতদিন শ্রেণী কার্যক্রম চলছিল আমরা কোরিলেশন অ্যানালাইসিস পর্যন্ত শেষ করতে পেরেছিলাম। ঠিক তার সাথে রিলেটেড রিগ্রেশন অ্যানালাইসিস। আজকে আমরা এই রিগ্রেশন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা এই রিগ্রেশন বলতে কি বোঝায় এটা একটু জেনে নিই। রিগ্রেশনকে যদি আমরা বাংলা অর্থ করি তাহলে দাঁড়াবে নির্ভরণ। নির্ভরণ আমরা সাধারণত দেখি যে ব্যক্তি জীবনেও সন্তান পিতামাতার উপর নির্ভরশীল, আবার একটা পর্যায়ে পিতামাতা সন্তানের উপর নির্ভরশীল। আর তোমরা সবাই জেনে থাকবে যে আমরা বলেছি এই পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সের কলা কৌশলগুলো প্রতি সামাজিক বিজ্ঞানে ব্যবহৃত হয়। আর আমাদের ব্যবসায় পরিসংখ্যান বা বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সামাজিক বিজ্ঞান থেকে যে সকল কলা কৌশল আমাদের বিজনেস ফিল্ডে অ্যাপ্লিকেবল, সেই টেকনিক্সগুলো আমরা নিয়ে বিজনেস স্ট্যাটিস্টিক্স ডেভেলপ করা হয়েছে। আর এই রিগ্রেশন বা নির্ভরণ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সে দেখব যে পণ্যের মূল্যের উপর বা দামের উপর চাহিদা কীভাবে বা সরবরাহ কীভাবে নির্ভর করে, আবার পণ্যের চাহিদার উপর পণ্যের মূল্য বা দাম কীভাবে নির্ভর করে। এই যে একটা দুটো পরস্পর সম্পর্কযুক্ত চলক বা ভ্যারিয়েবল, এক্ষেত্রে একটা স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই যে পরস্পর সম্পর্কযুক্ত দুটো চলকের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় দুটো পরস্পর সম্পর্কযুক্ত যে চলকগুলো একে অপরের উপর কতটা নির্ভরশীল, এটা পরিমাপ করাটাকে বলা হয় রিগ্রেশন অ্যানালাইসিস বা রিগ্রেশন নির্ভরণ বিশ্লেষণ। তো এই রিগ্রেশন বা নির্ভরণ কনসেপ্টটা কিভাবে আসলো, এটা একটু আমার পূর্ব ধারণা দেওয়া দরকার তোমাদের। এই বিষয়ে 1887 সালে একজন জিন তত্ত্ববিদ স্যার ফ্রান্সিস গ্যালটন, স্যার ফ্রান্সিস গ্যালটন এই রিগ্রেশন কনসেপ্টটা আমাদের সামনে নিয়ে আসেন। উনি একটা বিষয়ে গবেষণা করেছিলেন। গবেষণার বিষয়বস্তুটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। গবেষণার বিষয়টা ছিল যে পিতা যদি লম্বা হয়, তার সন্তানরা কি পরিমাণ লম্বা হবে। আর সহজভাবে আমরা বলতে পারি, পিতার লম্বা হওয়ার উপর সন্তানের লম্বা হওয়া কতটুকু নির্ভর করে। এই যে পিতার লম্বা হওয়ার উপর সন্তানের লম্বা হওয়ার নির্ভরশীলতা, এইটা প্রমাণ করতে যে উনি বিস্তর গবেষণা করেছেন। এবং গবেষণার যে ফলাফল আমরা জানতে পেরেছি সেটা হলো যে সকল পিতারা লম্বা, তাদের সন্তানরা সাধারণত লম্বাই হয়, কিন্তু পিতার যে পরিমাণ লম্বা, সন্তান সাধারণত ঠিক ওই অনুপাতে লম্বা না হয়, কিছুটা বেটে হয়। আবার বেটে পিতার সন্তান সাধারণত বেটেই হয়, বাট বাবা যতটুকু বেটে তার চেয়ে একটু লম্বা হয়। তো মূলত এই যে বাবা লম্বা হওয়ার পর সন্তানের লম্বা হওয়ার নির্ভরশীলতা, সেখান থেকে আসছে নির্ভরণ। এবং এটাকে ক্রমান্বয়ে ডেভেলপ হতে হতে আজকে এই পর্যায়ে এসছে। তো আমরা যেহেতু অনলাইন শ্রেণী কার্যক্রমে কিছু সময় সীমাবদ্ধতা আছে, আমরা থিওরিটিক্যাল আলোচনার দিকে না নিয়ে আমরা চলে যাই সরাসরি। আমরা যে রিগ্রেশন অ্যানালাইসিস করব, দেখো দেয়ার আর টু রিগ্রেশন লাইনস। আমরা দুটো রিগ্রেশন লাইন দেখতে পাই। নাম্বার 1 রিগ্রেশন লাইন অফ y on x and number 2 রিগ্রেশন লাইন অফ x on y। এখন আমাদেরকে জানতে হবে আমরা কিভাবে এই রিগ্রেশন লাইনগুলো ড্র করব। এই ড্র করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছে গ্রাফিং রিগ্রেশন লাইন।
There are also two methods. One is scatter diagram method and another one is algebraical method. স্ক্যাটার ডায়াগ্রাম বলতে আমরা যদি বাংলায় ব্যাখ্যা করি, এটা হলো বিক্ষেপ চিত্র পদ্ধতি। বিক্ষেপ চিত্রটাকে আমরা যদি একটা ছক কাগজ বা গ্রাফ পেপারে একটা স্বাধীন চলক, একটা অধীন চলক, আমরা এটাকে যদি নামকরণ করি একটা এক্স এবং একটা ওয়াই, এবং আমরা যদি দুটো অক্ষ আঁকি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি এঁকে নিই, তাহলে এই 0 এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এরপরে আমরা যদি বিভিন্ন মানগুলো বসাই, তো বিভিন্ন বিন্দুগুলো বিক্ষিপ্তভাবে পড়ে থাকবে। এই যে আমরা সিম্পলি এটাকে বলতে পারি এটা একটা স্ক্যাটার ডায়াগ্রাম। কোনো লাইন আঁকা হবে না, বিন্দুগুলা বিক্ষিপ্তভাবে পড়ে আছে, এটাকে বলা হয় স্ক্যাটার ডায়াগ্রাম। এবং এই পদ্ধতিতে যদি আমরা কোনো রিগ্রেশন লাইন আঁকতে চাই, তাহলে সেটাকে বলা হয় স্ক্যাটার ডায়াগ্রাম মেথড। আর মূলত আমরা যেটাকে প্রাধান্য দেব এই স্ক্যাটার ডায়াগ্রাম, এটা আমরা যেহেতু দ্বিতীয় চ্যাপ্টারে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে তোমাদের সামনে বিস্তর আলোচনা করেছি, তাই আমি এই আলোচনাটা এখানে দীর্ঘায়িত করব না, জাস্ট একটু আইডিয়াটা আবার তোমাদের মেমোরিতে পুনর্জাগরণ করে নিলাম। স্ক্যাটার ডায়াগ্রামটা দেখতে এরকম। আমরা প্র্যাকটিক্যাল অঙ্কে দেখাবো, আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল অঙ্ক করে দেখাবো কিভাবে স্ক্যাটার ডায়াগ্রাম আঁকা হয়। আমরা চলে যাচ্ছি সরাসরি অ্যালজেব্রিক্যাল মেথড। এই অ্যালজেব্রিক্যাল মেথডে আমাদেরকে দুটো রিগ্রেশন ইকুয়েশন ডেভেলপ করে নিয়ে তারপরে লাইন আঁকতে হয়। তাই তোমরা দেখতে পাচ্ছ, টু ড্র রিগ্রেশন লাইনস usually we use two regression equations, and equations are also related with the regression line of y on x. You see here regression line of y on x. To draw regression line of y on x, we have to develop regression equation of y on x. অর্থাৎ আমরা যদি রিগ্রেশন লাইন অফ y on x অঙ্কন করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই রিগ্রেশন ইকুয়েশন অফ y on x টা নির্ণয় করে নিতে হবে। এবং একইভাবে আমরা যদি রিগ্রেশন এখানে অফ হবে, রিগ্রেশন লাইন অফ x on y করতে চাই, তাহলে আমাদেরকে রিগ্রেশন ইকুয়েশন অফ x on y এই ইকুয়েশনটা সলভ করে নিতে হবে। তাহলে আমরা আজকে একটা প্র্যাকটিক্যাল অঙ্কের মাধ্যমে এই স্ক্যাটার ডায়াগ্রাম আর রিগ্রেশন ইকুয়েশন অফ y on x এন্ড রিগ্রেশন ইকুয়েশন অফ x on y এটা তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো এই পর্যায়ে আমাদেরকে বোর্ডটা ক্লিন করে নিতে হবে। তাই এই পর্যায়ে আমি তোমাদেরকে পুরো বিষয়টা সামারি ফরম্যাটে একটু বলতে চাচ্ছি। তাহলে আমরা আজকে যে আলোচ্য বিষয় থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, যেটা আমরা আলোচনা করলাম রিগ্রেশন অ্যানালাইসিস। তাহলে রিগ্রেশন বলতে মূলত আমরা বুঝবো একটা স্বাধীন চলক থাকবে, একটা অধীন চলক থাকবে, একটাকে আমরা x ধরে নিব, আরেকটাকে y ধরে নিব, এবং এখানে একজন আরেকজনের উপর নির্ভরশীল থাকবে। এটাকে আমরা অঙ্কন করার জন্য দুটো লাইন আঁকবো, একটা হলো রিগ্রেশন লাইন অফ y on x এন্ড একটা রিগ্রেশন লাইন অফ x on y। আর এটা অঙ্কন করার দুটো পদ্ধতি আছে, গ্রাফিক রিগ্রেশন লাইন। নাম্বার 1 ইজ স্ক্যাটার ডায়াগ্রাম মেথড এন্ড নাম্বার 2 ইজ অ্যালজেব্রিক্যাল মেথড। চলো আমরা পরবর্তী সেশনে কিভাবে প্র্যাকটিক্যালি এগুলো সলভ করা যায় সেটা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা আজকে একটা এই ফর্মুলা ফর ক্যালকুলেটিং রিগ্রেশন ইকুয়েশনস, কিভাবে আমরা এই রিগ্রেশন ইকুয়েশন দুটো আঁকবো তার জন্য কিছু বেসিক ফর্মুলা আমাদের লাগবে। এই ফর্মুলাগুলো আমরা লিখে নিয়েছি একটু সময় স্বল্পতার জন্য। তার মধ্যে আমরা ইতিমধ্যে জেনে গেছি there are two regression equations. One is regression equation of y on x. আমি প্রথমে y on x কিভাবে আমরা ক্যালকুলেট করব সেটা একটু ব্যাখ্যা করি। আমাকে y on x এটা একটু মনে রাখতে হবে, y equals to a1 plus b1 x। এখন এই সূত্রটা মনে রাখার সহজ উপায় হলো, তোমরা এই রিগ্রেশন ইকুয়েশনটা কার উপর এটা একটু লক্ষ্য করবে, খুব ভালো করে লক্ষ্য করে। লেখা আছে ইকুয়েশন অফ y on x। সুতরাং আমরা আবারও লিখে দিয়েছি y on x, y দ্বারা শুরু হচ্ছে, x দ্বারা শেষ হচ্ছে। তাহলে রিগ্রেশন ইকুয়েশন y on x a1 equals to a1 plus b1 x। তাহলে এখন আমাদেরকে জানতে হবে এই a1 কিভাবে নির্ণয় করে, b1 কিভাবে নির্ণয় করে। এক্সটা আমার এই যে প্রশ্নে দেখতে পাচ্ছ, এক্সটা প্রশ্নে দেওয়া থাকবে, এক্সটা আমরা সেখান থেকে নেব। তাহলে আমরা
আমরা এখান থেকে আমরা নাম্বারিং করলাম। নাম্বার 1 আমাকে জানতে হবে a1 দ্বারা আমরা কিভাবে পাবো a1 কে। a1 হলো y বার মাইনাস b1 x বার। আমি রিপিট করছি, a1 ইকুয়ালস টু y বার মাইনাস b1 x বার। তাহলে এখন আমার প্রাসঙ্গিক প্রশ্ন এসে যায়, তাহলে y বার আমরা কিভাবে নির্ণয় করব? এটা তোমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায়ে কেন্দ্র প্রবণতা পরিমাপে একদম প্রাথমিক এই জ্ঞানটা দিয়ে তোমরা পরিসংখ্যান শুরু করেছো, ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারটা। তাহলে তোমরা সবাই জানো, আমি ধারণা করতে পারি যে y বার ইকুয়ালস টু সামেশন y ডিভাইডেড বাই n। এই y বার নির্ণয়ের আরেকটা পদ্ধতি আছে, শর্টকাট মেথড। দিস ইজ ডাইরেক্ট মেথড। শর্টকাট মেথড আমরা বি সাহায্য নিয়ে করতে পারি। আমরা ফর্মুলার চাপ প্রাথমিক পর্যায়ে কম দেওয়ার জন্য আমি আগে ডাইরেক্ট পদ্ধতিতে করতেছি, পরে আমরা শর্টকাট মেথডে যাব। যারা আগ্রহী তারা, বাধ্যতামূলক নয়, শর্টকাট মেথডে করতে হবে, তাই আমি প্রাথমিক আলোচনায় এটা আনছি না। তারপরে আমাকে যেতে হবে x বার। আমরা সবাই জানি x বার ইকুয়ালস টু সামেশন x ডিভাইডেড বাই n। এবং যেহেতু এগুলো অনেক পূর্বে তোমরা আমরা ক্লাসে আলোচনা করেছেন, তোমরা অবগত আছো, তাই আমরা এগুলো ব্যাখ্যা করলাম না। তো x সামেশন x মানে কি, সামেশন y মানে কি, n মানে কি, এগুলো আমার ধারণা সবাই অবগত আছো। তাহলে পরবর্তীতে আমরা যেটা আমাদের সবচেয়ে নতুন b1 দ্বারা আমরা মূলত বোঝাই by(x), অর্থাৎ b দ্বারা বোঝাচ্ছে রিগ্রেশন কোএফিশিয়েন্ট, আর রিগ্রেশন কোএফিশিয়েন্ট অফ y on x। এটা আমরা আমাদের ইকুয়েশন সুবিধার্থে b1 ইউজ করেছি, বাট এর প্রকৃত নাম by(x)। এবং এই ফর্মুলাটা দেখো তোমরা যারা কোরিলেশন অধ্যায়টা করেছো, এবং কোরিলেশন এবং রিগ্রেশন এই কারণে পাশাপাশি ট্যাগ করা আছে এবং পরস্পর সম্পর্কযুক্ত। দেখো এটা জাস্ট কোরিলেশনের ফর্মুলাটারই প্রথম উপর অংশটা। তাহলে by(x) আমরা যখন নির্ণয় করতে যাবো, আমাদেরকে জানতে হবে সামেশন ফর্মুলাটা সামেশন xy মাইনাস সামেশন x ইনটু সামেশন y ডিভাইডেড বাই n। আর একে ভাগ করা লাগবে সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার ডিভাইডেড বাই n। একটু কেয়ারফুল থাকবে, অনেকে হোল স্কয়ার করে ফেলে, তখন অঙ্কটা ভুল হয়ে যাবে। শুধু স্কয়ারটা হবে সামেশন x হোল স্কয়ার, n এর উপর কোনো স্কয়ার নেই। এটা একটু আমাদেরকে যখন আমরা ফর্মুলাটা বই থেকেও কপি করবো এবং লিখবো, প্র্যাকটিস করবো, এই জায়গাটা একটু অ্যাটেনশন আমাদেরকে দেওয়া প্রয়োজন। তাহলে আমরা জেনে গেলাম রিগ্রেশন ইকুয়েশন অফ y on x। এটার জন্য আমাকে প্রথমেই জানতে হবে y ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ হয়েছে। y ইকুয়েশনটা ডেভেলপ হয়েছে y ইকুয়ালস টু a1 প্লাস b1 x এর সাহায্যে। এখন আমার তার প্রাসঙ্গিকভাবে আমাকে a1 জানতে হবে। a1 হলো y বার মাইনাস b1 x বার। y বার x বার আমরা জানি, b1 এর প্রকৃত নাম by(x)। b দ্বারা আমরা মূলত রিগ্রেশন কোএফিশিয়েন্টকে বোঝাই। তাহলে এটা ফর্মুলাটা সামেশন xy মাইনাস সামেশন x ইনটু সামেশন y ডিভাইডেড বাই n ডিভাইডেড বাই সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার ডিভাইডেড বাই n। ঠিক একইভাবে একই মুদ্রার এপিট ও পিটের মতো আমরা দেখতে পাই রিগ্রেশন ইকুয়েশন অফ x on y। এটা একটু মনোযোগ দিয়ে তোমরা যদি লক্ষ্য করো, এই ফর্মুলাগুলো তোমরা নিজেরাই ডেভেলপ করতে পারবে। আমি এটার সাথে তুলনামূলক এটা আলোচনা করব। দেখো এটা হলো, আমি আবারও লিখে নিয়েছি x on y, এবং দেখো এটা ওই একই কৌশলে শিখবে এই ফর্মুলাটা, x দ্বারা শুরু, y দ্বারা শেষ। তাহলে x ইকুয়ালস টু a2 প্লাস b2y, এখানে a1 প্লাস b1x, আর এখানে হয়ে যাবে a2 প্লাস b2y। ঠিক একই ধারাবাহিকতা আমাকে এখন জানতে হবে a2 দ্বারা কি বোঝায়। আমরা যদি a1 দ্বারা বুঝি y বার মাইনাস b1x বার, তাহলে আমরা এখানে বুঝবো a2 দ্বারা x বার মাইনাস b2y বার। তাহলে একটু যদি শিক্ষার্থীরা তোমরা যদি মনোযোগ সহকারে y on x এই ইকুয়েশনটা ফর্মুলার কৌশলটা জেনে নাও এবং এটা যদি আত্মস্থ করতে পারো, ঠিক এটাকে বেসলাইন ধরে তোমরা এই ফর্মুলাগুলো ডেভেলপ করতে পারবে। ঠিক একইভাবে দেখো এখানে x বার আছে, y বার আছে, এখানে আমরা যে ফর্মুলাগুলো লিখেছি এই ফর্মুলা আবার সিরিয়ালি লিখে দিয়েছি। প্রথমে লিখেছি x বার, তো একইভাবে সামেশন x ডিভাইডেড বাই n, এবং y বার সামেশন y ডিভাইডেড বাই n। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি b2 আসলে প্রকৃত নাম bxy, অর্থাৎ রিগ্রেশন কোএফিশিয়েন্ট অফ x on y। এটা আমার দেখো এইটা ফর্মুলাটা উপর অংশ হুবহু সেম, কোনো চেঞ্জ নেই, সামেশন xy মাইনাস সামেশন x ইনটু সামেশন y ডিভাইডেড বাই n। আর এখানে যদি আমরা x টা ইউজ করে ফেলেছি, এখানে obviously y টা হবে সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y হোল স্কয়ার বাই n। আমরা যদি এই কয়েকটা ফর্মুলা আমাদের আত্মস্থ করতে পারি, তাহলে আমরা খুব সহজেই প্রবলেমটা সলভ করতে পারবো। আমি এখানে একটা প্রবলেম নিয়েছি যেখানে আমরা আজকে যে আলোচ্য বিষয়গুলো আলোচনা করলাম, স্ক্যাটার ডায়াগ্রাম, রিগ্রেশন ইকুয়েশন অফ y on x এন্ড রিগ্রেশন ইকুয়েশন অফ x on y, এই পুরোটাকে কভার করার জন্য একটা ছোট প্রবলেম নিয়েছি। যেহেতু ক্লাস ডিউরেশনটা একটু সীমাবদ্ধতা আছে, তাই
এখানে তোমরা দেখতে পাচ্ছ ফলোইং আর দ্য এজ অ্যান্ড এফিসিয়েন্সি স্কোর অফ সাম এমপ্লয়িজ। আমরা যদি এটা অর্থ দাঁড়াই, নিচে কিছু কর্মকর্তা কর্মচারী চাকরির বয়স এবং তাদের দক্ষতার স্কোরটা দেওয়া আছে। এমপ্লয়িজের নাম এ বি সি ডি ই, আমরা অঙ্কের সাথে এটা অ্যালফাবেটগুলো ইউজ করেছি, যদিও বাস্তবে কারণ নাম এভাবে শুরু হয় না। আর এজ অফ সার্ভিস এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি। এ 5 বছর জব করেছে, বি হচ্ছে 5 বছর করেছে, সি 7 ইয়ার্স, ডি 2 ইয়ার্স অ্যান্ড ই 8 ইয়ার্স। তাদের এফিসিয়েন্সি স্কোরটা কেমন ছিল তারা কর্তৃপক্ষ নির্ণয় করেছে। তাদের বিভিন্ন মেজারিং টুল থাকে এটা এফিসিয়েন্সি মেজার করার জন্য। তোমরা যখন জবে জয়েন করবে তখন এগুলো তোমরা ক্রমান্বয়ে জানতে পারবে। এটা ওয়াই দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এ এফিসিয়েন্সি স্কোর হলো 5, বি 6, সি 12, ডি 3 অ্যান্ড ই 4। এ হলো আজকে আমাদের আলোচ্য প্রবলেম, যেটা আমরা সলভ করার চেষ্টা করব তোমাদের সাথে নিয়ে। এখানে আমাদের আলোচনার ধারাবাহিকতায় আমরা 3টা রিকোয়ার্ড এখানে সেট করেছি। নাম্বার 1, ড্র এ স্ক্যাটার ডায়াগ্রাম, যদি সহজ ভাষা বলি একটা বিক্ষেপিত আঁকার জন্য বলা হয়েছে। নাম্বার 2, রিগ্রেশন ইকুয়েশন অফ এফিসিয়েন্সি স্কোর অন এজ অফ সার্ভিস। এবং নাম্বার 3, রিগ্রেশন ইকুয়েশন অফ এজ অফ সার্ভিস অন এফিসিয়েন্সি স্কোর। এই পর্যায়ে তোমাদেরকে যদি পরীক্ষায় আমরা যে প্রশ্নপত্র পাবো ওখানে যদি ব্র্যাকেটে এক্স এবং ব্র্যাকেটে ওয়াই না দেওয়া হয় তাহলে আমরা কি করব? তাহলে একটা কমন ফিনোমেনন, যে কমন একটা বিষয় তোমার যেটা মাথায় রাখবে, প্রথমে যে আইটেমটা থাকবে সেটা অবশ্যই এক্স দ্বারা চিহ্নিত হবে এবং তার নিচে যে আইটেমটা থাকবে সেটা ওয়াই দ্বারা চিহ্নিত হবে। তাই আমি ইচ্ছে করেই যখন আমরা রিকোয়ার্ড 2 এবং 3 তে গিয়েছি আমি এই এক্স এবং ওয়াইটা হাইড করে রেখেছি, যাতে করে তোমরা এই প্রবলেমটা দেখে যদি পরীক্ষায় এই ধরনের প্রবলেম আসে, যদি আমাদেরকে নির্ণয় করতে পারলে রিগ্রেশন ইকুয়েশন অফ এফিসিয়েন্সি স্কোর অন এজ অফ সার্ভিস, তাহলে তাকে তোমরা যদি লক্ষ্য করো এই এফিসিয়েন্সি স্কোরটা আছে এখানে ওয়াই দ্বারা নির্দেশ হচ্ছে। তাহলে আমরা এফিসিয়েন্সি স্কোরের পরীক্ষা হলে আমরা ইচ্ছে করলে প্রশ্নের উপর লেখা বারণ, তারপর আমাদের বোঝার সুবিধার্থে আমরা ছোট্ট করে এখানে ওয়াই লিখে নিতে পারি। আর এজ অফ সার্ভিসটা আমাদের কি দ্বারা নির্দেশ করা হচ্ছে? এটা এক্স দ্বারা নির্দেশ করতেছে। এবার তোমরা খুব ইজিলি করে ফেলতে পারতেছো রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স। ঠিক একইভাবে রিগ্রেশন ইকুয়েশন অফ এজ অফ সার্ভিস অন এফিসিয়েন্সি স্কোর, এই ধরনের কোশ্চেন পেলে টেস্ট বা হতাশার কোনো কারণ নেই, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তুমি জাস্ট কি করবে, প্রশ্ন থেকে দেখে এজ অফ সার্ভিস কি দ্বারা নির্দেশ করতেছে, যদি নির্দেশ করা নাও থাকে তুমি কি ধরে নিচ্ছ, তাহলে এখানে এক্স দ্বারা নির্দেশ করছে, তাহলে আমরা এটা এক্স লিখে নিই। আর এফিসিয়েন্সি স্কোর আমাদেরকে ওয়াই দ্বারা নির্দেশ করতেছে। তাহলে এখন তুমি ইজিলি এটা বুঝতে গেলে এটা চাওয়া হয়েছে রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই। দেখো আমরা ঠিক এইভাবে আলোচনা করেছি, রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স এবং রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই। এখন আমি ধারণা করতে পারি তোমাদের সবার এই ফর্মুলাগুলো খাতায় লেখা হয়ে গেছে, নোট করা হয়ে গেছে। আমি যদি আমার একটু প্রবলেম হবে সলভ করতে, আমি প্রবলেমটা এই প্র্যাকটিক্যাল প্রবলেমটা বোর্ডে রেখে তোমরা যাতে প্রবলেম দেখে সলিউশনটা বুঝতে পারো, তাই আমি প্রবলেমটা ইরেজ করবো না, মুছবো না, আমি শুধুমাত্র ফর্মুলার অংশটা মুছে নিচ্ছি, তারপরে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করব। আমি ডাস্টারটা নিয়ে নিচ্ছি, ডাস্টারটা দূরে রেখে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা রিকোয়ার্ডের ধারাবাহিকতা এগিয়ে যাই। প্রথম রিকোয়ার্ড আমাদের ড্র এ স্ক্যাটার ডায়াগ্রাম। তাহলে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম আমরা যখন থিওরিটিক্যাল অ্যাসপেক্টে আলোচনা করেছিলাম তখন আমি খুব রাফলি একটা স্ক্যাটার ডায়াগ্রাম তোমাদের সামনে আঁকার চেষ্টা করেছি। এখন রিকোয়ার্ড 1 আমরা শুরু করি।
এটা আপনাদের পরীক্ষার হলে এবং প্র্যাকটিক্যাল বাসায় ড্রাফট পেপারে করতে হবে। এখন আমরা ক্লাসে হোয়াইট শিটে করব, হোয়াইট বোর্ডে করছি। তাহলে আমরা দেখো এটা একটা গ্রাফ পেপারে অক্ষ এঁকে নিয়েছে, তোমরা সবাই জানো এটা হলো এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ এবং এটা হলো ওয়াই অক্ষ। এখানে আমাদেরকে প্রবলেম বা প্রশ্নে যে তার যাকে এক্স নির্দেশ করেছে আমরা তাকে এক্স দ্বারা প্রকাশ করবো এবং যাকে ওয়াই নির্দেশ করেছে তাকে আমরা ওয়াই দ্বারাই প্রকাশ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এজ অফ সার্ভিসটা এক্স দ্বারা প্রকাশ করেছে, তাহলে আমরা এটা লিখে নিতে পারি এজ অফ সার্ভিস এখন তোমরা দ্বিতীয় অধ্যায়ে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সবাই অবগত হয়েছে, জেনে যাচ্ছ কিভাবে আমরা এটাকে প্লট করব। আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ মান হলো 5, সর্বোচ্চ বছর যারা জব করেছে এবং সর্বোচ্চ 8 বছর অবধি চাকরি যারা করেছেন তাদের উপর একটি গবেষণা করা হয়েছে। তাহলে আমি সর্বোচ্চ 8টা মান পর্যন্ত যাওয়া লাগবে। তাহলে আমার যেহেতু 8টা, তাহলে আমরা প্রত্যেকটাকে 1 করে ধরে নিই। ড্রাফট পেপার তোমরা জানো প্রতিটা 5 ক্ষুদ্র বর্গঘর পর আমার একটা ত্রিকোণ দাগ টানা থাকে। আমরা এটাকে ধরলাম 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7 অ্যান্ড ফাইনালি 8। তাহলে আমার সর্বোচ্চ মান 8, সর্বনিম্ন 5, তাই আমি 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত শেষ করলাম। এটা হলো আমার এক্স অক্ষ, এখানে আমরা এজ অফ সার্ভিসটা নির্দেশ করছি। একইভাবে ওয়াই অক্ষ হলো আমার এফিসিয়েন্সি স্কোর শো করবে। এখানে সর্বোচ্চ আমি দেখতেছি 12, তাহলে এখানে আমরা প্রতিটা 5 বর্গঘরের মান 1 করে ধরে নিয়েছি। আর এক্ষেত্রে যদি আমরা 1 করে ধরতে যাই আমার গ্রাফটা অনেক লম্বা হয়ে যাবে, তাহলে ব্যালেন্স বা প্রেজেন্টেশনটা সুন্দর হবে না। তা আমরা প্রতি 5 বর্গঘরের মান আমরা 2 করে যদি ধরে 2 4 6 8 10 এবং 12, 2 4 6 8 10 এবং 12। তাহলে এটা আমরা কি নিয়েছি, এফিসিয়েন্সি স্কোর। আমরা এখানে লিখে দেবো এফিসিয়েন্সি স্কোর। ওকে, তাহলে আমরা এক্স অক্ষে এজ অফ সার্ভিস নির্দেশ করছি আর ওয়াই অক্ষে এফিসিয়েন্সি স্কোর নির্দেশ করছি। তাহলে দেখো এজ অফ সার্ভিস আমার এমপ্লয়ি কয় বছর কাজ করেছে, 5 বছর। এই 5 বছর হলো এখানটাতে এবং তার এফিসিয়েন্সি স্কোরও 5। তো ঠিক ড্রাফট পেপারে 4 এবং 6 এর মাঝখানে এখানে আমরা 5টা ক্ষুদ্র বর্গঘর পাবো। তাহলে আমার একটা ক্ষুদ্র বর্গঘরের মান কত করে পড়তেছে, সেই হিসাবে আমরা যে 5 ঠিক এখানে 2.5 বর্গঘর পর্যন্ত হবে। ঠিক অ্যাকুরেটলি তোমাদের এখানে লাইন টানা থাকবে আর এখানে অবশ্য লাইন পাবে না। এই দুটা মোটামুটি আইডিয়া করে সেন্টার পয়েন্ট একটা জাস্ট বিন্দু পয়েন্ট করে দিবে। আমি ধারণা করতে পারি অনেকেই বিষয়টা আত্মস্থ করে ফেলেছ। যাদের এখনো বিষয়টা ক্লিয়ার হয়নি তারা পরবর্তী এমপ্লয়ি বির স্কোর এবং এজ অফ সার্ভিসের দিকে লক্ষ্য করো। এমপ্লয়ি বিও 5 বছর জব করেছে, অর্থাৎ তার দুজন একই সাথে এই প্রতিষ্ঠানে জয়েন করেছিল, তার স্কোর দাঁড়িয়েছে 6। তাহলে আমরা ঠিক এই 5 ইয়ার্সের উপরে আসবো। এবার তুমি আবার স্ট্রেট লাইন পাবে, ঠিক এই লাইন বরাবর সোজা এসে এখানে একটা পয়েন্ট দিয়ে দেবে। তাহলে দেখো এ 5 বছর জব করেছে, তার স্কোর হলো 5। এই যে দেখো 4 এবং 5 এর মাঝখানে। আর বি 5 বছর জব করেছে, তার স্কোর হলো 6 স্ট্রেট টু 6। এমপ্লয়ি সি সে 7 ইয়ার্স জব করেছে এবং তার স্কোর 12। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে টপ স্কোরার এখানে সি। তাহলে সি 7 ইয়ার্স, তাহলে চলে আসে আমরা 7 ইয়ার্সে চলে যাই এবং তার টপ স্কোর একদম এখানে তোমার স্ট্রেট লাইন থাকবে এবং এখানে 12 বরাবর লাইন আসবে। এই দুটো লাইনকে যে বিন্দুতে ইন্টারসেক্ট করলো ঠিক সেখানটায় আমরা একটা বিন্দু দ্বারা নির্দেশ করব। তারপরে আছে এমপ্লয়ি ডি, সে সদ্য জয়েন করেছে, মাত্র 2 ইয়ার্স জব করেছে এবং তার স্কোর 3। তাহলে 2 ইয়ার্স জব করেছে ডি, তার স্কোর হলো 3। তাহলে টি একইভাবে 2 এবং 4 এর মিডলে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি এখানটায়। তোমরা গ্রাফ পেপার অ্যাকুরেট মেজারমেন্টটা পেয়ে যাবে। এবং ফাইনাল এমপ্লয়ি হলো লাস্ট এমপ্লয়ি এ এবং সে সবচেয়ে দীর্ঘ সময় জব করতেছে
বাট তার পারফরমেন্স স্কোর অনলি 4, তাহলে 8 ইয়ার্স অফ জব করে এর efficiency score only 4 is state here. You will get a straight line in the graph paper. Okay, we are putting the point here. Simply this is called a scatter diagram. Why it is called scatter diagram? Because the points are lying here scatteredly. Scatter শব্দ বাংলা অর্থ বিক্ষিপ্ত, আর ঠিক এভাবে এটাকে নামকরণ করা হয়েছে বিক্ষেপ চিত্র। তা আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুগুলো আমার ছক কাগজে বিক্ষিপ্তভাবে অবস্থান করছে। এখানে একটু তোমাদের মনে রাখতে হবে, কিন্তু এখানে কোনো লাইন আঁকা যাবে না। স্ক্যাটার ডায়াগ্রামে এই বিন্দুগুলোকে টাচ করে বা স্পর্শ করে কোনো রেখা আঁকতে হয় না। এই যে বিন্দুগুলো বিক্ষিপ্তভাবে পড়ে থাকবে, এটাকে বলা হয় স্ক্যাটার ডায়াগ্রাম। তাহলে আমরা ধারণা করে নিতে পারি যে তোমরা সবাই বিষয়টা আত্মস্থ করতে পেরেছ। আমরা পরবর্তী রিকোয়ার্ডে চলে যাই, যেটা মূলত আমাদের ক্যালকুলেশন বেসড রিগ্রেশন ইকুয়েশন অফ এফিসিয়েন্সি স্কোর অন এজ অফ সার্ভিস। তাহলে এটা করার জন্য আমার যেহেতু প্রবলেমটা সামনে থাকলে তোমাদের বুঝতে সুবিধা, আমারও প্রবলেমটা সলভ করতে সুবিধা, তাই একইভাবে আমি এখন এই রিকোয়ার্ড 1টা ইরেজ করে নিয়ে আমি বোর্ডটা ক্লিয়ার করে না যে ফলোইং পর্যন্ত মুছে দেবো, শুধু আমাদের সামনে এইগুলো থাকবে। আমি প্রবলেমটা আবার এখানে একটু লিখে নিই, জাস্ট প্রবলেম। তাহলে আমরা পূর্বে আলোচনা করেছিলাম রিগ্রেশন ইকুয়েশন অফ এফিসিয়েন্সি স্কোর অন এজ অফ সার্ভিস। তাহলে যেহেতু এফিসিয়েন্সি স্কোরকে প্রশ্ন ওয়াই দ্বারা নির্দেশ করছে, তাহলে আমরা জেনে গেছি এটা হলো ওয়াই অন এক্স। তাহলে আমরা শুরু করি রিকোয়ার্ড 2। regression equation we know regression equation of y on x y equals to a1 plus b1 x। আমরা বলেছি y on x, y দ্বারা শুরু x দ্বারা শেষ, তোমরা ঠিক এইভাবে মনে রাখবে y equals to a1 plus b1 x। তাহলে আমরা তোমাদের যখন ফর্মুলা দিয়েছে তো সবাই অবগত আছো, তাহলে আমাদেরকে প্রথমে a1 টা বের করতে হবে। তাহলে a1 টা আমরা কি জানি, a1 হলো y bar minus b1 x bar। তাহলে এখন আমাদেরকে y বার বের করতে হবে। আমরা প্রথমে চলে যাই ওয়ার্কিং 1, y বার সমান আমরা সবাই জানি সামেশন y বাই n। আমি এই পর্যায়ে আমাকে একটা ওয়ার্কিং টেবিল করে এই সামেশন y, এটা আমরা আগে করে নিতে পারতাম ওয়ার্কিং টেবিলটা, তাহলে তোমাদের একটু প্রবলেম হতো যে ওয়ার্কিং টেবিলটা কেন ডেভেলপ করছে। তাহলে আমরা আরেকটু ফর্মুলাগুলো লেখার চেষ্টা করি, আর আমি এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা রেখেছি এখানে আমরা এই ওয়ার্কিং টেবিলটা ড্র করব। তাহলে y বার হয়ে গেল। এবার আমরা চলে আসি x বারটা আগে করে নিতে হবে। তাহলে x বার একই ধারাবাহিকতা হবে সামেশন x ডিভাইডেড বাই n। ওকে, আর লাগবে আমার b1। আমরা যেহেতু আগে এক্সপ্লেন করেছি b1 দ্বারা bx yx কে বোঝায়, আমরা এখানে লিখছি না অঙ্কের জন্য। তাহলে b1 টার জন্য আমার লাগবে সামেশন xy মাইনাস সামেশন x ইনটু সামেশন y ডিভাইডেড বাই n, আর একে ডিভাইড করতে হবে সামেশন x স্কয়ার
মাইনাস সাম অফ এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। আমরা এই জায়গাটা একটু কেয়ারফুল হব। এটুকু করলে আমরা ওয়াই বার মাইনাস বি ওয়ান এক্স বারের মানগুলো পেয়ে যাব। আর যেহেতু আমাদেরকে সিমিলারিটি রিকোয়ার্ড 3 তে রিগ্রেশন ইকুয়েশন অফ এজ অফ সার্ভিস অন এফিসিয়েন্সি স্কোর, দ্যাট মিনস এক্স অন ওয়াইটাও চাওয়া হয়েছে, তাহলে আমরা জানি এক্স অন ওয়াইয়ের জন্য এগুলো সবগুলো ঠিক আছে। আমাকে A2 সেটা আমি জানি আমরা যে এক্স অন ওয়াই যদি হয় আমি একটু পরে লিখবো, যেহেতু বোর্ডিং স্পেস শর্টেজ আছে, তাহলে আপনি একটু জেনে নিই। সেখানে আপনার লাগবে এক্স ইকুয়ালস টু A2 প্লাস B2 ওয়াই। তাহলে এই B2 করার জন্য আমার সবগুলোই মিল আছে, শুধুমাত্র এখানে A2টা চেঞ্জ করতে হবে আর এই B2 এর মানটা লাগবে। তাহলে আমি এই B2টা এখানে একটু কষ্ট হলেও আমরা করে নিই B2, কেননা এটা তোমাদের বোঝার জন্য সুবিধা হবে। উপর অংশটাতে কোনো চেঞ্জ হবে না। সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই। আমাদের তোমরা পরে ফলো করতে প্রবলেম হবে, আমাদের আমি আরেকটু ইরেজ করে নিই, এমপ্লয়ের নামটা ইরেজ করে দিই। এখন কিছুটা ক্লিয়ার হবে। তাহলে আসো আমরা জানি উপরে কোনো চেঞ্জ নাই, সামেশন এক্স ওয়াই মাইনাস সাম অফ এক্স ইন্টু সাম অফ ওয়াই ডিভাইডেড বাই এন। আর ঠিক এই জায়গাটাতে চেঞ্জ হবে সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সাম অফ ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে মোটামুটি আমরা ফর্মুলাগুলো অ্যারেঞ্জ করে ফেলছি। এবার আমরা যদি আমাদের ক্যালকুলেশন টেবিলটা কিভাবে ডেভেলপ করব সেটা আমরা যদি মুখস্থ না করে আমরা যদি ফর্মুলার দিকে লক্ষ্য করি, তার ফর্মুলা উইল গাইড আস। আমার কি কি লাগবে, আমরা এমপ্লয়ের নামটা মুছে ফেলেছি, তাহলে এমপ্লয়ের নামটা লাগবে। তারপর আমার লাগতেছে এখানে সামেশন এক্স লাগতেছে, আমরা এটা যোগ করে ফেললে সামেশন এক্স পাবো। সামেশন ওয়াই লাগছে, ওয়াই বারের জন্য এই এফিসিয়েন্সি স্কোরটা যোগ করে ফেললে সামেশন ওয়াই পাবো। এরপর আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই আমাদের প্রয়োজন হবে, তাহলে পরবর্তী কলামটা হবে এক্স ওয়াই, আর বাকি থাকে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি দেখি প্রশ্ন থেকে আমরা 3টা কলাম পাচ্ছি, নেম অফ এমপ্লয়েজ, এজ অফ সার্ভিস অ্যান্ড এফিসিয়েন্সি স্কোর, এখানে আছে 3টা। আর এখানে আমরা চলে যাবো, পেয়ে যাবো সামেশন এক্স, এখানে পাবো সামেশন ওয়াই, আর তার সাথে আমাকে আরো 3টা কলাম অ্যাড করতে হবে। একটা হলো সামেশন এক্স ওয়াই, and another one is summation x square, and next one is summation y square. তাহলে আমার কলাম দাঁড়ালো 6টা। আর প্রশ্নে যে কয়টা আইটেম থাকবে, কয়টা আইটেম আছে 1 2 3 4 and 5, তাহলে 5টা রো হবে, আর হেডলাইন লেখার জন্য একটা রো, আর টোটালটা লেখার জন্য একটা রো। তাহলে টোটাল আমার 7টা রো হবে আর 6টা কলাম হবে। তাহলে আমরা অন্ধের মতো এই কয়টা কলাম এই কয়টা রো এভাবে যদি মুখস্থ না করে আমরা যদি ফর্মুলাটা আত্মস্থ করতে পারি, ফর্মুলা আমাকে বলে দিবে আমার অঙ্কটা করার জন্য কয়টা কলাম ডেভেলপ করা লাগবে। তাই আমি অঙ্কের শুরুতেই কলামটা ডেভেলপ না করে তোমাদেরকে নিয়ে আমরা অঙ্কটা করবো। আগে ফর্মুলাগুলো আমাদের সামনে আবার লিখে নিয়েছি, যেহেতু আগের ফর্মুলাটা ইরেজ করা হয়ে গেছে। তাহলে আসো আমি কলামটা মোছা লেখা হয়ে গেলে আমরা প্রবলেমটা আরো ইরেজ করে সমাধান শুরু করতে পারবো। তাহলে আমরা এটাকে শুরু করি। আমরা পরীক্ষা খাতা অবশ্যই এখান থেকে শুরু করতে পারি, ওয়ার্কিং 1 দিয়ে আমরা শুরু করতে, তখন আমরা ওয়ার্কিং 1 চেঞ্জ করে দিয়ে এটাকে আমরা ওয়ার্কিং 1 করতে পারি। তাহলে আমরা এখন এটাকে চেঞ্জ করে ফেলি, এটা ওয়ার্কিং 2 করে ফেলি। এটাকে আমরা এখানে আমি আগে ধারাবাহিকভাবে নাম্বারটা দেইনি, সবগুলো চেঞ্জ করতে হবে। এটাকে আমরা ওয়ার্কিং 3 করে ফেলি, এটাকে আমরা ওয়ার্কিং 4 করে ফেলি, এবং এটা করে ফেলি ওয়ার্কিং 5। তারপর অবশ্যই এখানে আমাকে একটু ওয়ার্কিং করা লাগবে, এটা করা লাগবে। তাহলে আমরা এটা এখন আপাতত নাম্বারিংটা করবো না, আমরা এটা করে নিই, এতটুকু আগে করে নিই।
তাহলে আমরা ইতিপূর্বে জেনে গেছি এটার নাম দেয়, টেবিলটার নাম দিই ক্যালকুলেশন টেবিল। তাহলে আমার তাহলে আমরা জেনে গেছি আমাদের রো লাগবে 5টা, এমপ্লয়ের জন্য 5টা, হেডিং এর জন্য একটা 6টা এবং টোটাল জন্য 7টা। 1 2 3 4 5 6 এবং 7টা আমরা প্রশ্নটা ইরেজ করে আমরা দেখতে চেষ্টা করি এটাকে এক্সপ্লেন করে নিই। তাহলে আবার কলাম আসবে কয়টা, আমরা বলেছি কলাম আসবে 6টা। তাহলে প্রথমে আমরা এই স্পেসটাকে হাফ করে তাহলে সুবিধা হবে। চলো আমরা নামকরণ করতে থাকি। প্রথমে ছিল আমার এমপ্লয়ি, তাহলে প্রথম কলাম আপনার যাবে এমপ্লয়ের জন্য। এমপ্লয়িজদের নামটা আমাদের মনে আছে এ পি সি ডি ই। তারপরে আমরা প্রশ্নে আমাদের এজ অফ সার্ভিস দেওয়া আছে, তাই আমরা এখানে স্পেসের অভাবে আমরা পুরোটা লিখলাম না। পরীক্ষা হলে তোমরা একটু এই টাইটেল রোটা একটু ডাবল স্পেসে করবে, এখানে জায়গা স্বল্পতার জন্য আমি একেবারে ন্যারো করে করেছি। তাহলে পুরোটা লিখে দিবে এজ অফ সার্ভিস উইদিন ব্র্যাকেট এক্স। আমরা শুধু এক্স দ্বারাই প্রকাশ করছি এটা, আর ওয়াই দ্বারা প্রকাশ করছি। তো আমরা প্রশ্নটা কপি করে ফেলি। এক্স 5 বছর জব করেছে, ওয়াই সেম, বি 5 বছর, সি 7 years, ডি 2 years, and finally E 8 years. Our EFCC score A 5, B 6, C 12, D 3, and E 4. তাহলে আমার প্রশ্নটা আমার চলে এসছে। তাহলে আমরা এরপরে এই 3টা আমরা প্রশ্ন থেকে পাবো, বাকিগুলো আমাকে ফর্মুলা থেকে বের করে আনতে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে n নাম্বার অফ আইটেমস বা নাম্বার অফ এমপ্লয়ি হ্যাড, তাহলে n ইকুয়ালস টু আমরা যদি গুনি 1 2 3 4 and 5, তাহলে n ইকুয়ালস টু 5। তারপরে আমরা যদি এটা x বারের দিকে লক্ষ্য করি, আমাদের লাগবে সামেশন x। তাহলে আমরা এটা যদি কাউন্ট করে ফেলি সামেশন x, আমি এগুলো করে নিয়ে এসে সময় বাঁচানোর জন্য, তাহলে সামেশন x 27। তোমরা একটু কাউন্ট করে দেখতে পারো 27। ঠিক একইভাবে আমার y বারের জন্য লাগবে সামেশন y, এটা আমি কাউন্ট করে নিয়েছি টু ম্যানেজ দ্য টাইম। সামেশন y এসছে 30। তাহলে প্রশ্নে যতটুকু আমরা পেলাম ততটুকু কাজ সলভ করে ফেললাম। এবার আমরা দেখি আমার সামেশন y হয়ে গেল, সামেশন x হয়ে গেল, n হয়ে গেল। এরপর আসে আমার b1 করতে কি লাগবে, b1 করতে সবার আগে লাগবে xy। তাহলে আমরা এই xy বলতে x এবং y গুণন ফলটার সমষ্টিকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে টাইটেলে সামেশনটা প্রয়োগ করব না, টাইটেলে শুধু আমরা লিখব x and y। আমরা সামেশনটা এখানে পাবো। তাহলে x and y এখানে গুণন সম্পর্ক 5 5 25, 5 30, 7 12 84, 3 2 6, 4 32। তাহলে সামেশন x y আমরা পাচ্ছি, কাউন্ট করে সামেশন x y পাচ্ছি 177। হচ্ছে 10 2 12 17 7 থেকে 1 3 3 6 14 3 17, তাহলে 177। তাহলে আমার সামেশন x y হয়ে গেল। সামেশন x এখানে আছে, সামেশন y এখানে আছে, n ও আছে আমার, আর লাগবে হলো সামেশন x স্কয়ার। সেটা আমার নেক্সট কলামটা অবভিয়াসলি হবে x স্কয়ার। সামেশনটা আমরা নিচে পাবো
তাহলে এক্ষেত্রে যেহেতু অনেকগুলো কলাম আমার সামনে চলে আসছে, পরীক্ষায় সময় ম্যানেজ করতে যে তার ভুল হয়ে যায়, তাহলে আমরা এইগুলো স্কেল ফেলে ঢেকে রাখবো। আমরা বা এক্স এর উপর আঙ্গুল রাখবো। প্রথম এক্স এর মান 5, একে যদি স্কোয়ার করি 25 পাবো। বি এর স্কোয়ার 5, একে স্কোয়ার করলে 25 আসবে। তাহলে 49, 4 and 64। তাহলে সামেশন এক্স স্কোয়ার আমাদের আসলো, কাউন্ট করা আছে আমি তো দেখে নিই। তাহলে 167 আমরা চেক করে নিই। 10, 19, 20, 23 and 7, 24, 10, 16, ঠিক আছে 167। তাহলে আমার এই B1 আমরা শুধুমাত্র যদি রিকোয়ার্ড 2 আর রিকোয়ার্ড 1 এর মধ্যে আমার প্রবলেমটা শেষ হয়ে যেত, আর কোনো রিকোয়ারমেন্ট না থাকতো, তাহলে আমরা এই কলামটা ডেভেলপ করতাম না, আর এই B2 ফর্মুলাটাও লেখার প্রয়োজন হতো না। অনেক সময় দেখবে পরীক্ষায় এখন যেহেতু প্রশ্নের সর্বোচ্চ 10, তাই 3টা রিকোয়ার্ড অনেক সময় প্রশ্নে চাওয়া হয় না। আমরা যেহেতু শুধু পরীক্ষার জন্য প্রস্তুতি নেব না, আমরা বিষয়টা আত্মস্থ করার চেষ্টা করবো যে আমাদেরকে পুরোটাই জানতে হবে। তাই আমি একটা প্রবলেমেই সবগুলো নিয়ে এসেছি। এই বিষয়টা একটু পরীক্ষা হলে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আমাদেরকে আসলে কোন ইকুয়েশনটা ডেভেলপ করতে বলেছে। আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে কি ইকুয়েশন ডেভেলপ করতে বলেছেন না লাইন অফ রিলেশন, লাইন করতে বলছে। যদি লাইন করতে বলে তাহলে একটু আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করবো লাইন একটা অঙ্কন করে দেওয়ার জন্য। তখন আমাকে ইকুয়েশন ডেভেলপ করার পর লাইনে যেতে হবে, সেটা আবার গ্রাফিক্যালি শো করতে হবে, সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ করবো। আজকে আমরা রিকোয়ার্ড 3 এর জন্য লাস্ট কলামটা এখনই ডেভেলপ করে নিই, তাহলে আমাকে বোর্ডটা ইরেজ করতে সুবিধা হবে। তাহলে রিকোয়ার্ড 3 এর জন্য আমার লাগবে সবকিছু সেম আছে, শুধু এক্সট্রা B2টা লাগবে। এই B2টার আগে আমাকে A1 এর মান বের করতে হবে। আমরা ওই ওয়ার্কিং নাম্বারগুলো পুট করতেছি, ওপেনলি থাকলো, আমার ক্লাস নেওয়ার সুবিধার্থে আমরা এটা আগে করে নিই। দেখো আমরা অলরেডি সবগুলো পেয়ে গেছি, সামেশন x y পেয়ে গেছি, সামেশন x, সামেশন y, সামেশন n পেয়ে গেছি। অনলি উইন রিকোয়ার্ড সামেশন y স্কয়ার। তাহলে আমাদের অবশ্যই শেষ কলামটা হবে আবার y স্কয়ার। এভাবে যদি তোমরা ক্যালকুলেশন টেবিলটা ডেভেলপ করার কৌশলটা আত্মস্থ করো, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য ইজি হবে। ঠিক এবার আমরা কি করব, আমরা y কে কনসেন্ট্রেট করব। y 5, তাহলে আগে দেখে 25, 6, 144, 9 and 16. The sum of y squared equals to 230. Let us check 5, 6, 11, 15, 24, 30, 3, 5, 3, 8, 8, 12, 13, 13, ওকে। তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের ক্যালকুলেশন টেবিলে কোনো ধরনের ভুল আমরা পাচ্ছি না। তাহলে এবার আমাদের যেহেতু অলমোস্ট সবগুলো ফিগার চলে এসছে, আমি এবার প্রবলেমটাকে ইরেজ করে দিয়ে এই ফর্মুলাগুলো সামনে রেখে এই যতটুকু স্পেস আমার সামনে আছে এখানে আমরা একের পর এক সলভ করার চেষ্টা করব। তাহলে আমি এবার প্রবলেমটা পুরোপুরি ইরেজ করে দিচ্ছি। একটু লম্বা ক্যালকুলেশন, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। তাহলে আমরা পরীক্ষা খাতে তো ক্যালকুলেশন এটা প্রথমেই করব, তারপর আমরা লিখব রিকোয়ার্ড টু we know regression equation of y on x, y equals to a1 plus b1 x আমরা লিখে নিয়েছি। দেন এখন আবার চলে আসবে a1 equals to y bar minus b1 x bar। তাহলে আমরা এর ধারাবাহিকতায় তাহলে আমরা এই a1 টা নির্ণয় করব। a1 নির্ণয় করতে গেলে আমাকে প্রথমেই লাগবে, আগে আমরা ফর্মুলাগুলো নোট করে নিতে পারি তাহলে সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে আমাদের লাগবে y বার। তাহলে আমরা সিরিয়ালে যাচ্ছি, এই ওয়ার্কিং 2 এখানে আছে, আপনাদের পরীক্ষা হলে ওয়ার্কিং 2 লিখে পাশে মান বসাবো। তাই আমরা এখানে আবার নতুন করে ফর্মুলাটা ইরেজ না করে তোমাদের বোঝার জন্য আমরা লিখতেছি ওয়ার্কিং 2 y বার সমান সামেশন y বাই n।
আমি স্পেস সেভ করার জন্য পাশাপাশি চলে যাচ্ছি, যদি এটা রুল না, অঙ্ক সমাধানের পাশাপাশি সমাধান দিয়ে করা যাবে না, নিচে নিচে করতে হবে না, তাই ভুল ব্যাখ্যা হতে পারে, তাই আমি নিচে নিচে যাই। সামেশন ওয়াই, এটার জন্য আমরা এই ওয়ার্কিং টেবিলটা করে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি সামেশন ওয়াই এর মান 30 আর এন এর মান 5, তাহলে আমরা যদি 30 কে 5 দ্বারা ডিভাইড করি আসবে 6। তারপরে আমরা চলে যাই ওয়ার্কিং 3, আমার এক্স বার যেহেতু আছে ওয়াই বার, প্রথমে আমরা আগে ওয়াই বার নির্ণয় করে নিলাম, এক্স বার পরে আছে। প্রশ্ন স্কয়ার পাশে হয়ে গেলে b1 তো আগে আছে, b1 আগে নয় কেন, এই দুটো যেহেতু পাশাপাশি আমরা করে নিলাম, সিলাইট আছে ফর্মুলা, আর b1 টা একটু লম্বা, তাই আমরা একটু লম্বা স্পেসে করব। তাহলে এক্স বার আমরা জানি সামেশন এক্স ডিভাইডেড বাই এন। তাহলে আমরা ওয়ার্কিং টেবিল থেকে সামেশন এক্স এর মান দেখতে পাচ্ছি 27 আর এন এর মান 5। নিশ্চয়ই এটা একটা ফ্র্যাকশন মান আসবে, এটা আমি সময় বাঁচানোর জন্য আগে করে নিয়েছিলাম, একটু দেখে নিই। তাহলে x বারের মান আসতেছে 5.4, यस 5.4। 5 কে 25 দ্বারা ভাগ করলে 25 কে 5 দ্বারা ভাগ করলে 5 আর 2 কে 5 দ্বারা ভাগ করলে 0.4, তাহলে 5.4। তাহলে আমরা y বার পেয়ে গেলাম, x বার পেয়ে গেলাম। আমার এখন লাগবে b1। আমরা এখানে একটু বর্ডার লাইন টেনে নিই। তাহলে b1 এর মূলত নাম হলো by x। এটা মনে রাখার জন্য তোমরা এইটা মনে রাখবে, কোন ইকুয়েশনটা করতেছো, y on x, সুতরাং y এর পজিশনটা আগে হবে, x এর পজিশনটা পরে হবে। এটা পরীক্ষার খাতায় তোমাদের না লিখলেও চলবে, b1 না লিখতে হবে, বাট আন্তর্জাতিকভাবে byx টাই স্বীকৃত। তো আমরা ফর্মুলাটা আবার যেহেতু সমাধান করছি লিখে নিই, সামেশন xy মাইনাস সামেশন x ইনটু সামেশন y divided by n, summation x square minus summation x whole square divided by n। তাহলে আমরা পরীক্ষা হলে যেহেতু আমরা এটা করতে আমাদের পেজ নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে, আমরা এখানে হেয়ার করে মানগুলো বসিয়ে নিতে পারি। তাহলে প্রথমে লাগবে সামেশন xy, আমরা সামেশন xy এখানে দেখতে পাচ্ছি 177। তারপর লাগবে সামেশন x, সামেশন x আমার আছে 27। তারপর লাগবে সামেশন y, সামেশন y আমরা পাচ্ছি 30, এন্ড ফাইনালি আমার লাগবে সামেশন x স্কয়ার, সামেশন x স্কয়ার 167। শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে এই ফর্মুলার অ্যাগ্রেস্টের মানগুলো অ্যাকুরেট হলে একটু কনফার্ম করে নিতে হবে। কারণ আবার সেকেন্ড লুক দিয়ে নিয়ে সামেশন xy আমার 177, সামেশন x 27, সামেশন y 30 and সামেশন x স্কয়ার 167। এখন আমরা ফর্মুলাতে মানগুলো বসাবো। আমরা ইচ্ছে করলে পুটিং দ্য ভ্যালুস দ্য অ্যাবাভ ফর্মুলা এই সেন্টেন্সটা পুট করে নিতে পারি, বিকজ শর্টেজ অফ স্পেস আমি এই লাইনটি ইগনোর করে যাচ্ছি। তাহলে আমরা এখন মানটা বসানোর চেষ্টা করি। তাহলে সামেশন x আমরা লিখেছি 177 মাইনাস সামেশন x হলো 27, এটা গুণন সম্পর্ক, আমরা এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দেব, সামেশন y 30 আর n এর মান 5। একইভাবে এই সামেশন x স্কয়ার, এই সামেশন x স্কয়ার 167 আর সামেশন x, এই সামেশন x এর উপর হোল স্কয়ার। এক্ষেত্রে অনেক শিক্ষার্থী এই হোল স্কয়ারের মিনিংটা ঠিকমতো বুঝতে না পারার কারণে আবার 167 পুট করে দেয়, অঙ্কটা তখন ভুল হয়ে যাবে। খুব কেয়ারফুল থাকতে হবে, এখানে শুধু সামেশন x তাকে স্কয়ার করা হয়েছে। তাহলে সামেশন x এর মান হলো আবার 27, এটাকে আমরা হোল স্কয়ার করব, আর n এর মান 5। এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে
ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। তাহলে 177 একই কথা প্রযোজ্য। আমি সময় সেভ করার জন্য এটা মানটা বের করে রেখেছি। তাহলে আমার 27 মাল্টিপ্লাইড বাই 30 ইকুয়ালস আসে 810 divided by 5, 167 minus 27 কে হোল স্কয়ার করলে আমরা পাবো 729। ঠিক আমরা 5 দ্বারা ডিভাইড করব। তাহলে আমরা পাচ্ছি 177 মাইনাস 110 কে 5 দ্বারা ডিভাইড করলে আমার আসে 162, আর নিচে 167 ইজ অলরাইট। 729 কে 5 দ্বারা ডিভাইড করলে একটু ফ্র্যাকশন আসবে 145.8, 145.8। এই পর্যায়ে আমরা নিয়মকে ব্যত্যয় ঘটিয়ে আমরা পাশে চলে যাই। তাহলে 177 থেকে 162 মাইনাস করে দিলে আমার থাকবে 15, আর 167 থেকে 145.8 মাইনাস করতে থাকবে 21.2। এখন আমরা 15 কে যদি 21.2 দ্বারা ডিভাইড করি তাহলে আমার আনসারটা আসবে 0.71। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত মান a1 এর দ্বার প্রান্তে পৌঁছে গেছে। a1 এর জন্য আমার লাগে y1 এর মান, y1 এর মান আমরা পেয়ে গেছে 6, b1 এর মান পেয়ে গেছে 0.71 and x বারের মান আমরা পেয়ে গেছে 5.4। এখন এই মানগুলো আমরা যদি পুট করে দিই তাহলে আমরা a1 এর মান পেয়ে যাব। যেহেতু তোমাদের সবার কাছে এই ফর্মুলাগুলো চলে আসছে, আমরা আবার সলভ করার জন্য ফর্মুলা লিখে নিব। তাই আমি এটা একটু ইরেজ করে নিচ্ছি। তাহলে আমরা এখন এখানে মানটা বসিয়ে দিব। তাহলে আমাদের ওয়ার্কিং 4 পর্যন্ত গিয়েছিল, 1 2 3 4। দেন b2টা আমরা এখানে ইরেজ করে দিই। তাহলে আমার look at the board, working 1, working 2, working 3, this one working 4, and finally this one working 5. তাহলে a1 equals to y bar minus b1 x bar। আমরা ওয়ার্কিং 2 তে y বার পেয়েছি 6, ওয়ার্কিং 4 এ আমরা b1 মান পেয়েছি 0.71, আর ওয়ার্কিং 3 তে আমরা x বার মান পেয়েছি 5.4। এখানে গুণন সম্পর্ক, তাহলে 5.4। তাহলে আমরা এটাকে একটা ব্র্যাকেট চিহ্ন দিয়ে নিই। তাহলে 6 আমরা জানি সহজ সমাধানের নিয়ম অনুসারে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, ব্র্যাকেটের ভিতর গুণনটা আছে, গুণনটা সমাধান করে নিতে হবে। এটা একই কথা প্রযোজ্য, আমরা সলভ করে নিয়ে এসেছি যাতে সময়টা সেফ হয়। এটা 0.71 মাল্টিপ্লাইড বাই 5.4 ইকুয়ালস টু আসবে 3.83। আর 6 থেকে 3.83 যদি আমরা মাইনাস করি তাহলে ফাইনালি দাঁড়াবে 2.17। তাহলে মোটামুটি আমরা a1 পেয়ে গেছি। তাহলে আমরা ফাইনালি আমাদের রিকোয়ারমেন্টসের দ্বার প্রান্তে চলে এসেছি। আমাদের প্রথম রিকোয়ার টু রিগ্রেশন ইকুয়েশন অফ y on x, y equals to a1 plus b on x। তাহলে ইতিমধ্যে বোর্ডে লক্ষ্য করতে পারছি সবগুলো মান আমাদের সামনে চলে আসছে। a1 পেয়ে গেছে, b1 পেয়ে গেছে, আর x এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা খুব কেয়ারফুল থাকতে হবে। x কিন্তু এই যে x গুলোকে নির্দেশ করে। আমি আলোচনার শুরুতে বলেছিলাম যে আলোচনা এক পর্যায়ে আমরা বলেছিলাম যে আমাদেরকে রিগ্রেশন লাইন যখন অঙ্কন করতে হবে তখন আমাদেরকে এই প্রত্যেকটা x এর মানকে এই ইকুয়েশনে পুট করে আবার মান নির্ণয় করে তারপর আমাদেরকে লাইনটা ড্র করতে হবে। আজকে রিকমেন্ড যেহেতু শুধু ইকুয়েশনটা আমরা ইকুয়েশন পর্যন্ত করব, তাহলে এক্সটা বসে থাকবে। তাহলে আমরা এবার এই রিকোয়ারটা আবার লিখে নিয়ে আমরা এখানে মান বসাচ্ছি।
রিকোয়ার্ড তোমাদের বোঝার সুবিধা রিকোয়ার্ড উপরে লেখা আছে, তারপর ফাইনালি লিখে নিতে পারো রিকোয়ার্ড। আমরা শুধুমাত্র লিখে নিচ্ছি y or x, y equals to a1 plus b1 x, x ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমরা এখানে একটু অতি সংক্ষিপ্তভাবে লিখে নিই একটা a1। তাহলে দেখো a1 মানে আমাদের সামনে আছে 2.17 আর b1 0.71, আর আমরা বলেছি x দ্বারা এগুলোকে নির্দেশ করছে। তাহলে আমাদের নির্ণয় সমীকরণ দাঁড়ালো 2.17 প্লাস 0.71x। তাহলে আমরা রিকোয়ার্ড 2 শেষ করতে সম্মত পেরেছি। তাহলে আমার ইকুয়েশন অফ y on x ফাইনাল দাঁড়ালো y equals to a1 plus b1x। তাহলে a11 2.17 এবং b11 0.71, আর x টা চলক হিসাবে থাকবে, x টা বসে থাকবে, x এ কোনো কাজ করা লাগবে না। যদি ইকুয়েশন পর্যায়ে আমাকে x এ কোনো কাজ করা লাগবে না। আবারও বলছি, যখন লাইন ড্র করবো তখন আমাকে x এর মানগুলো বের করে নিতে হবে, আরো ফার্দার আমাদেরকে ওয়ার্কিংস গুলো এগিয়ে নিতে হবে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে এগুলো দেখব। তাহলে আমার রিকোয়ার্ড 2 হয়ে গেল। আমরা এখন খুব দ্রুত রিকোয়ার্ড 3টা করে ফেলতে পারবো। রিকোয়ার্ড 3 এর জন্য আমরা শুরু করি, এটাকে রিকোয়ার্ড 2 কে আমরা রিকোয়ার্ড 3 তে রূপান্তর করে ফেলি, সামনে একটু চেঞ্জ করে দিতে হবে। রিকোয়ার্ড 3 রিকোয়েশন ইকুয়েশন অফ x on y, তাহলে অবভিয়াসলি এটা হয়ে যাবে a1 এর জায়গায় a2 হবে, আর b1 এর জায়গায় b2 হবে, আর x এর জায়গায় এটা x দ্বারা শুরু হবে, x equals to a2 plus b2 y। আমি আলোচনার এক পর্যায়ে যখন বলেছিলাম আমরা সহজে মনে রাখার জন্য x on y, x দ্বারা শুরু হবে, y দ্বারা শেষ হবে। তাহলে এখন আমাকে ঠিক একইভাবে এটা আমরা ওই একই ওয়ার্কিং ধারাবাহিকতায় এটাকে আমরা ওয়ার্কিং 6 পুট করে দিতে পারি, যেটা আমার ক্যালকুলেশন টেবিলটা কমন। তাহলে আমরা এটা ওয়ার্কিং 6 করে নিলাম। এখন না, ওয়ার্কিং 6 এটা করা যাবে না, এটা আমরা ওয়ার্কিং নাম্বারটা দিলাম না, কারণ b2টা হবে আমার ওয়ার্কিং 6, এটা আমার ওয়ার্কিং নাম্বারটা হবে 7। তাহলে আমরা আপাতত অফ রাখলাম। তাহলে দেখো এইভাবে মনে রাখবে। তারপর a2, তাহলে a2টা আমার কি হবে, আগে যেহেতু y বার ছিল এটা হয়ে যাবে এখন x বার, আর b1 হয়ে যাবে b2, x বার হয়ে যাবে y বার। তাহলে আমরা এই মানটা আমাকে ইরেজ করে নিতে হবে, কারণ এটা এখানে রিপ্রেজেন্টেটিভ নয়। আমরা এটাও ইরেজ করে দিই। তাহলে দেখো x বার y বার এই মানগুলো আমার অলরেডি বের করা আছে, x বার এবং y বার আছে, কেবলমাত্র আমাকে b2টা বের করতে হবে। তাহলে আমার আগে যেটা ছিল ওয়ার্কিং 4, এটা আমার এখানে হয়ে যাবে ওয়ার্কিং 6। তাহলে ওয়ার্কিং 6 b1 এটা হয়ে যাবে এখন b2, আর এটা yx টা হবে xy। লক্ষ্য করো x on y, তাহলে x on y। তাহলে আমরা জেনেছি যে উপরের অংশটাতে আমার কোনো চেঞ্জ নেই, এখানে সামান্য একটু চেঞ্জ। তাহলে আমার এটা হয়ে যাবে y স্কয়ার, আর এখানেও হয়ে যাবে সামেশন y স্কয়ার ডিভাইডেড বাই n। আমার উপরের মানগুলো চেঞ্জ হবে না, নিচের মানগুলো চেঞ্জ হবে। এটা আমি একটু ইরেজ করে নিচ্ছি, পুরোটা ইরেজ করে নিই। তাহলে আমরা ওয়ার্কিং টেবিল থেকে দেখে নিয়ে সামেশন y স্কয়ার আমার হলো 230, আর সাম অফ y আমার অনলি 30 স্কয়ার করতে হবে, আর n এর মান 5। তাহলে 177 মাইনাস, আমরা প্রিভিয়াস ক্লাস থেকে দেখে নিই, 810 divided by 5,
আর 230 আর 30কে স্কোয়ার করলে 900 পাবো, ডিভাইডেড বাই 5। তাহলে আমার উপরে 177 মাইনাস 162 আর 230 মাইনাস 900কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 180 আমরা পাশে চলে যাই। 177 থেকে 162 বিয়োগ করলে সম্ভবত 15 ছিল, চেক করে নেব। yes 15 আর 230 থেকে 180 মাইনাস করে দিলে থাকবে 50। 15 ডিভাইডেড বাই 50 ইকুয়ালস টু 0.30। তাহলে আমরা b2 মান পেয়ে গেছে। তাহলে আমার x বারের মান আছে 5.4, y বারের মান 6 আর b2 মান হয়ে গেল 0.3। এবার আমরা এখানটায় তাহলে আমার ওয়ার্কিং 6 এর ধারাবাহিকতা এটা হবে ওয়ার্কিং 7। তো আমরা যদি মানটা বসাই x বার হলো 5.4, b2 মান 0.30 আর গুণন সম্পর্ক y বারের মান আমার এসছে 6। একটু ব্র্যাকেট করে নিই, 5.4 মাইনাস 0.3 into 6, 0.3 into 6 আমার আসে 1.8। তাহলে আমরা যদি 5.4 থেকে 1.8 মাইনাস করে থাকবে আবার 3.6। তাহলে আমরা b2 মানও পেয়ে গেলাম। তাহলে আমরা ফাইনালি আমরা রিকোয়ার্ড 3 আমরা এখানে রিকোয়ার্ডটা লিখে নিয়ে x on y, তাহলে x equals to a2 plus b2 y। তাহলে এখন যেটা আমার প্রশ্নটা ওয়ার্কিং টেবিলটা জরুরি না, আমরা একটু ক্লিয়ারলি দেখি, বোর্ডটা আর একটু ইরেজ করে নিই। তাহলে আমরা এখানে একটু হেয়ারটা লিখে নিই। প্রথমে লাগতেছে a2 এর মান আমার এসছে 3.6, তারপর লাগবে b2 এর মান পেয়েছি আমরা 0.30 এন্ড y তো আমরা বলেছি প্রসেসটা ইরেজ হয়ে গেছে। প্রসেসে যে আমার y এর যে মানটা ছিল সেই মানটা, এটা ক্যাপিটাল লেটার y, তাহলে আবার আর কিছু মান থাকতেছে। তাহলে আমরা ফাইনালি ওটা একটু ইউজ করে নিই। আমরা রিগ্রেশন ইকুয়েশন y on x পেলাম। তাহলে সমান সমান a2 এর মান 3.6 আর প্লাস b2 এর মান 0.30 আর yটা পাশে থাকবে। তাহলে আমরা একটু ইরেজ করে আর পাশে নিয়ে আসি 3.6 plus 0.3 y। শিক্ষার্থী বন্ধুরা, একটু লম্বা সেশন, আসলে পুরোটা একটা সেশনে যদি শেষ করা না যায় পুরো বিষয়টা আমাদের আত্মস্থ করতে একটু প্রবলেম হবে। তাহলে একটু লম্বা সময় নিয়ে হলেও একটু মনোযোগ সহকারে যদি তোমরা ধৈর্য ধরে পুরো ক্লাসটা আবার রিপিট করতে পারো, নিজেরা আবার বাসায় বসে এই প্র্যাকটিক্যালি পুরো অঙ্কটা সামনে রেখে যদি করো, তাহলে আমার ধারণা আমরা এই রিগ্রেশন ইকুয়েশন অফ x on y, y on x আমরা এভাবে সলভ করতে পারবো। তোমরা যে সকল রেফারেন্স বই ইউজ করছো প্রত্যেকটা বইতে প্রচুর প্রবলেম সলভ করে দেওয়া আছে, এক্সারসাইজ আছে। বাসায় বসে এটাকে সামনে রেখে বইয়ের যে প্রথমে আমি বলবো যে প্রবলেমগুলো ওয়ার্কআউট করো। বাট একটা বিষয় মাথায় রাখবে যে সমাধানের দিকে তাকাবো না, সমাধান দিকে চোখ চলে গেলে তোমার মেমোরি কাজ করবে, ব্রেন কাজ করবে না। সুতরাং আগে ওই সমাধানটাকে ঢেকে নিয়ে ফর্মুলাগুলো নিজের ব্রেন থেকে বের করে সমাধান করার চেষ্টা করো, রেজাল্টটা কনফার্ম করো, আর যেখানটা আটকে যাও সেখানে দেখো কোথায় তোমার ভুল আছে।
এভাবে যদি তোমরা প্র্যাকটিস করে যেতে পারো, আমাদের ধারণা, আমাদের বিশ্বাস তোমরা ভালো ফলাফল করতে পারবে। তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশন এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।